চল গোয়া যাবি। আচ্ছা, কতদিনের ট্রিপ হবে এটা? সাউথ গোয়া না নর্থ গোয়া? আচ্ছা, কোথায় কতদিন থাকবো? সাউথ গোয়াতে কদিন, নর্থ গোয়াতে কদিন, কোথায় কোথায় ঘুরবো, আর খাবোই বা কোথায়? এই সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওটিতে। আমরা এই নিয়ে প্রায় 3 নম্বরবার গোয়া গেলাম, তাই ওভারঅল গোয়া সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি পিয়ালি আর আমার হাজব্যান্ড অর্ণব। আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেডিবাডিজে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই ছোট্ট চ্যানেলে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা ঘোরার অভিজ্ঞতা আমরা শেয়ার করে থাকি। গোয়া যাওয়ার বেস্ট টাইম কখন? তো বেস্ট টাইম বলতে অবভিয়াসলি সবাই শীতকালটাই চুজ করে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ এরকম টাইমে। তো আমরা এবছর গেছিলাম নভেম্বর মাসে, এর আগে সেপ্টেম্বর আর তার আগে মার্চ মাসেও গেছি। তো এই ডেটগুলো যখন আমরা গেছিলাম তার মধ্যে মার্চ মাসে একটুখানি কমফোর্টেবল ওয়েদার, সেপ্টেম্বর আর নভেম্বর মাসে কিন্তু যথেষ্ট গরম ছিল, মানে দিনের বেলাতে বেরোনোই খুব ইম্পসিবল হয়ে যাচ্ছিলো। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে মাঝখানে যে টাইমটা, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে, এই সময় হয়তো টেম্পারেচার একটুখানি ড্রপ করে, তবে ওখানে লোকালরা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো সময়তেই শীত সেরকমভাবে পড়ে না। এরপরে আসি আমরা কতদিনের জন্য গোয়া যাব। এবার আপনাদের ট্যুর প্ল্যান তো আপনাদের প্ল্যান করতে হবে যে কতদিনের আপনারা ছুটি পাচ্ছেন সব কিছু। তবে মোটামুটি 7 দিনের যদি একটা ট্যুর প্ল্যান করা যায় তো হয়তো কিছুটা ঘোরা যাবে, যদিও আমরা 3বার গিয়েও এখনও পুরো গোয়া ঘুরতে পারিনি। কারণ ব্যাপারটা হচ্ছে গোয়া মানে যে শুধু অজস্র অজস্র বিচ তা নয়, এখানে অনেক ওয়াটারফল আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি, অনেকগুলো ফোর্ট আছে। তাছাড়া যেটা সেন্ট্রাল গোয়া সেখানে ফন্টেনিয়াস আছে, যেটা হচ্ছে কি ফ্রেঞ্চ কলোনি, তার সাথে অনেকগুলো চার্চ আছে, ওল্ড গোয়াতে অনেকগুলো চার্চেস আছে। তো এই সব কিছু ঘুরতে কিন্তু অনেকটা দিন টাইম লাগবে এবং সেটা 7 দিনেও পসিবল নয়। ট্রেন বা ফ্লাইট যে কোনো একটা ধরেই আমরা গোয়া পৌঁছাতে পারি। আমরা গেছিলাম ফ্লাইটে এবং আমরা মোপা এয়ারপোর্টে নেমেছিলাম। এই এয়ারপোর্টটা কিন্তু নর্থে, সাউথের দিকে বলতে গেলে অ্যাকচুয়ালি সেন্ট্রালে ডাবলিম এয়ারপোর্ট। আমরা যদি ডাবলিম এয়ারপোর্টে যেতাম তাহলে হয়তো আমাদের একটুখানি টাইম সেভ হতো। পৌঁছে তো গেলাম, এরপর ডিরেক্টলি চলে আসি কোন কোন জায়গা ঘুরবো। এই ম্যাপটা ভালো করে দেখুন, এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন কতগুলো বিচ আছে শুধু সাউথ গোয়াতে। তো সব বিচ অবভিয়াসলি এভাবে কভার করা সম্ভব নয়। তো আপনারা যেটা করতে পারেন, প্রথমেই আপনারা ডিসাইড করে নিন থাকবেন কোথায়। আমি বলবো পালোলেম বিচ হচ্ছে বেস্ট অপশন থাকার জন্য। যেমন হ্যাপেনিং এই বিচটা, তেমনি হচ্ছে এখানে খাবার দাবার থেকে শপিং থেকে শুরু করে সব কিছুরই খুব সুব্যবস্থা আছে এবং হোটেলও বিভিন্ন রকম আছে, যথেষ্ট দামি হোটেলও আছে, আবার তেমনি কম দামি হোটেলও আছে। তো যার যেমন সুবিধা হবে সে সেরকমভাবে প্ল্যান করতে পারবেন এবং পালোলেম থেকেই গোটা সাউথ গোয়াটা ঘোরার একটা ট্যুর প্ল্যান আমি বলে দিচ্ছি। এবার আমরা ছিলাম হোটেল আর্ক কমফর্ট, যেটা কঙ্কনা বিচে রয়েছে। হোটেলে চেক ইন করেই সুন্দর করে সানসেট এনজয় করে আপনারা চলে যান পালোলেম বিচ ঘুরতে। বিচটা ঘুরে নিন, অ্যাডজাসেন্ট কঙ্কনা বিচ যেটা রয়েছে সেটাও ঘুরে নিতে পারেন এবং তারপর সেখানে ডিনার সেরে রাত্রিবেলাতে রেস্ট করে নিন। ডে 1 এভাবেই শেষ হয়ে গেল। এবার আসুন ডে 2। ডে 2তে আপনারা সকালবেলা উঠেই যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কায়াকিং। যদি আপনাদের ভালো লাগে তাহলে কায়াকিং কিন্তু মাস্ট। খুব ভালো, খুব এনজয় করেছিলাম আমরা। 1 ঘন্টার জন্য কায়াকিং, পার হেড 200 বা 300 এরকম টাইপের, যেমন সিজনে যাচ্ছে সেরকম রেট নেয় তারা। তো তারপর কায়াকিং করে ফ্রেশ হয়ে সোজা চলে যান নেত্রাভালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে 2টো ওয়াটারফল আছে, একটা হচ্ছে মাইনাপি ওয়াটারফল আর একটা হচ্ছে সাবরি ওয়াটারফল। এই 2টো ওয়াটারফলে কিছুক্ষণ ট্রেক করে যেতে হয়। এরপর লাঞ্চের জন্য আপনারা চুজ করতে পারেন সাকারি স্পাইস গার্ডেন বা তানসিকা স্পাইস গার্ডেন, যেখানে অর্গানিক ফার্মিং করা হয় এবং সেখানে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেগুলো প্রি বুক করতে হয়, অনেক সময়তে ফাঁকা থাকলে গিয়েও পাওয়া যেতে পারে। তো সেখানে খাবার দাবারগুলো খুবই টেস্টি এবং অর্গানিক ফার্ম থেকেই সব কিছু বানানো হয়। লাঞ্চ সেরে সোজা চলে আসুন কাবাদেরামা ফোর্ট। কাবাদেরামা ফোর্টে সানসেট এনজয় করতে খুবই সুন্দর লাগে। ফোর্টের পিছনেই রয়েছে পেবেল বিচ। পেবেল বিচে বসে বসে যতক্ষণ না ফোর্ট বন্ধ হচ্ছে ততক্ষণ আপনারা বসে বসে এনজয় করতে পারেন এবং যদি ফোর্ট বন্ধ হয়ে যায় এবং সানসেট না হয় তাহলে সোজা চলে আসবেন কেপ গোয়াতে। কেপ গোয়া কাবাদেরামার পাশে একটা রেস্টুরেন্ট, যদিও বা একটু এক্সপেন্সিভ, কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে খেতে সানসেট দেখার মজাই আলাদা। সন্ধেবেলা হোটেলে ফিরে আবার ফ্রেশ হয়ে আবার চলে আসুন মার্কেটে, আবার টুকটাক শপিং খাওয়া দাওয়া সেরে চলে যান রেস্ট করতে। পরের দিন সকালে উঠে রেডি হয়ে যান বাটারফ্লাই বিচ দেখতে যাওয়ার জন্য। সেখানে একটা বোটে করে যেতে হয়, পালোলেম বিচ থেকে এই বোট ছাড়ে এবং সেটা আমরা যখন গেছিলাম তখন 1500 টাকা নিয়েছিল, বাট সেটা হয়তো সিজন ওয়াইজ ভ্যারি করবে। বাটারফ্লাই বিচ ছাড়াও এই ফুট রক আর টার্টল রকের সাথে সাথে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিছু ডলফিনও দেখতে পারেন আপনারা। আর যখন লো টাইড থাকে তখন হানিমুন বিচ নামে আরেকটা ছোট্ট বিচ দেখা যেতে পারে।
এভাবে ডে 3 সকালটা কাটিয়ে ফেলুন এবং হোটেল থেকে চেক আউট করে যান। তারপরে নর্থ গোয়া পৌঁছানোর আগে আরও দুটো বিচ চাইলে ঘুরে নিতে পারেন। একটা হচ্ছে আগন্ডা বিচ আর একটা হচ্ছে কোলবা বিচ। এই বিচগুলো ঘুরে সোজা পৌঁছে যান নর্থ গোয়া। নর্থ গোয়ায় কোথায় থাকবেন সেটা আগে থেকে ডিসাইড করে নিতে হবে, তার কারণ নর্থ গোয়া একটা বিশাল বড় এরিয়া এবং সেখানে দুটো এরিয়াতে থাকা যেতে পারে। একটা হচ্ছে বাগা বিচ আর কালাঙ্গুট বিচ, এই দুটো সবথেকে ফেমাস বিচ, সেই বিচের কাছে, বা আর একটুখানি যদি অফবিট যাওয়া যেতে পারে তাহলে মরজিম বিচ বা আরাম্বল বিচের কাছে থাকা যেতে পারে। আমরা দুদিন ছিলাম কালাঙ্গুট রেসিডেন্সিতে আর দুদিন ছিলাম একদম এক্সট্রিম নর্থে, তো সেই গল্পে পরে আসছি। তবে কালাঙ্গুট রেসিডেন্সিতে চেক ইন করার পরে আপনারা চলে আসতে পারেন সিঙ্কুরিয়াম বিচ। অবশ্যই এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে অ্যাকচুয়াল গোয়া দেখতে চান, গোয়া ভাইব পেতে চান, তাহলে বাগা বিচ কিন্তু বেটার অপশন, তার কারণ বাগা বিচের জন্যই গোয়া পরিচিতি বেশি। স্পেশালি টিটোস লেন গোয়ার সব থেকে ফেমাস লেন। এখানে বড্ড ঘিঞ্জি, তাই জন্য আমাদের খুব একটা ভালো লাগেনি, তাই জন্য আমরা সিঙ্কুরিয়াম বিচ চুজ করেছিলাম। এরপর চলে আসুন ডে 4-এ। এই যে চার্চটা রয়েছে, চার্চটা হচ্ছে গিয়ে ইমাকুলেট অফ কনসেপশন চার্চ। এই চার্চটা সেন্ট্রাল গোয়াতে। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে সোজা সেন্ট্রাল গোয়াতে পৌঁছে যান এবং এই চার্চটা ঘোরার পরে চলে আসুন ফন্টেনিয়াস। এই রোডটা হচ্ছে গিয়ে ফন্টেনিয়াস রোড। এই জায়গাটাকেই বলে পর্তুগিজ কলোনি, যেখানে খুব কালারফুল হাউসেস পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, হ্যাঁ কালারফুল দু একটা হাউস রয়েছে, কিন্তু ওভার হাইপড জায়গা, কোনো মানে নেই এই জায়গাটা আছে। অ্যাটলিস্ট আমি তো কাউকে রেকমেন্ড করবো না। যদি কালারফুল হাউসেস দেখতে হয় তাহলে পন্ডিচেরি যাওয়া উচিত। এরপর চলে আসুন ওল্ড গোয়া, যেখানে দুটো সুন্দর সুন্দর চার্চ রয়েছে, ব্যাসিলিকা অফ বম জেসাস অ্যান্ড সে ক্যাথেড্রাল। এই দুটো চার্চ ঘুরে নিন এবং তাছাড়াও আরও অনেকগুলো চার্চ আছে ওল্ড গোয়াতে, সেগুলোও ঘুরে নিতে পারেন। তারপরে কোথাও একটা লাঞ্চ করে চলে আসুন আবার সানসেট দেখতে কোনো একটা বিচে। আমরা গেছিলাম আঞ্জুনা বিচ। আঞ্জুনা বিচে অনেকগুলো পরপর রেস্টুরেন্ট আছে এবং সেখান থেকে বসে বসে সানসেট দেখার মজাই আলাদা। আঞ্জুনা বিচের সাথে সাথে আঞ্জুনা মার্কেটটাও ঘুরে নিতে পারেন এবং তারপর আবার ডিনার করে আজকের দিনের মতো কমপ্লিট করে ফেলুন। ডে 5-এ সকাল সকাল উঠে পৌঁছে যান ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুরি, যেখানে যাওয়ার জন্য ভেসেলে করে একটা নদী পেরোতে হবে। সেখানে কটা পাখি দেখতে পাবেন সেই নিয়ে যদিও বা সন্দেহ আছে, কিন্তু ওখানকার মনোরম পরিবেশ গাছপালার মধ্যে বেশ ভালো লাগবে। তারপর ব্রেকফাস্ট সেরে আপার আগুয়ারা ফোর্ট, লোয়ার আগুয়ারা ফোর্ট, রিজ ম্যাগোস ফোর্ট, আর তারপর লাঞ্চ সেরে সোজা চলে আসুন সাপোরা। ওখান থেকে সানসেট দেখে ব্যাগাটোর বিচ ঘুরে চলে আসতে পারেন ক্যাসিনো, যদি আপনাদের ক্যাসিনোতে যাওয়ার ইন্টারেস্ট থাকে তো, কারণ কি খুব একটা ভর্তি আমাদের লাগেনি। ডে 6-এ একটু আর্লি মর্নিং উঠে যান, উঠে চেক আউট করে যান এবং সোজা পৌঁছে যান কুইরিয়াম বিচে। কুইরিয়াম বিচের একটা স্পেশালিটি হলো এখানে সকাল 9টার আগে পৌঁছতে হবে বা বিকেল 5টার পরে। তার কারণ এখানে যদি হাই টাইড হয়ে যায়, যেমন আমরা পৌঁছেছিলাম 9টার পরে ওই 10:30 11টার দিকে, তার জন্য হাই টাইড হয়ে গেছিলো, তার জন্য আমরা যেতে পারিনি ওই সামনের রকটাতে, যেই রকটাতে অ্যাকচুয়ালি একটা কেভ আছে এবং যেই কেভ থেকে সুন্দর সুন্দর কয়েকটা ছবি আমরা দেখেছিলাম, যেটা দেখে গেছিলাম অ্যাকচুয়ালি। সেখান থেকে মানে কেভের একদিক থেকে অন্য দিকটা দেখা যায় এবং সেখানে জল আসে এবং বেশ সুন্দর আর কি। আর এই সুন্দর এক্সপিরিয়েন্সটা করার জন্য অবশ্যই সকাল 9টার আগে পৌঁছতে হবে। ওখানে পৌঁছে এসব দেখে আপনারা ব্রেকফাস্ট করে নিন এবং ব্রেকফাস্ট করে চলে আসুন ফোর্ট টিরাকল। এই যে ফোর্টটা দেখছেন, এই ফোর্টটা হচ্ছে ফোর্ট টিরাকলের পাশে, মানে ইমিডিয়েটলি মহারাষ্ট্র বর্ডারের মধ্যে যেই ফোর্টটা রয়েছে সেটা হচ্ছে রেডি ফোর্ট। এই ফোর্টটার নাম হচ্ছে রেডি ফোর্ট, আর এই ফোর্টের অ্যাডজাসেন্ট বিচটার নাম হচ্ছে রেডি বিচ। তো এই ফোর্ট টিরাকল আর রেডি ফোর্টের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, রেডি ফোর্টটা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে আর ফোর্ট টিরাকল হচ্ছে গোয়ার মধ্যে। তো এই যে মহারাষ্ট্র গোয়া বর্ডার, সেই বর্ডারটা কিন্তু মানে আমরা যদি ফোর্ট টিরাকল বাই রোডে পৌঁছাই তাহলে মহারাষ্ট্রের মধ্যে ঢুকতে হবে, সেক্ষেত্রে টোল ট্যাক্সের ব্যাপার রয়েছে। আর যদি ভেসেলসে করে পেরোয় মানে নদী পথে পেরোয় তাহলে কিন্তু কোনো ট্যাক্সের ব্যাপার নেই, তার কারণ আমরা তাহলে গোয়া বর্ডারের মধ্যেই রয়েছি। তো এই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরা কখনো ভেসেলসে কখনো রোডে যখন যেমন পেয়েছিলাম তো সেরকম গেছিলাম। তো এই ফোর্ট টিরাকলটা হচ্ছে একটা পুরোনো ফোর্ট, যেটা হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যেখানে আমরা ছিলাম। এবং সত্যি এখানকার এক্সপিরিয়েন্স, এখানে খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর, আপনি যদি যান তাহলে খুব ভালো লাগবে, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই রেডি ফোর্টের অ্যাডজাসেন্ট বিচ, যে রেডি বিচ যেটা দেখতে পাচ্ছেন, আমি বলবো গোয়ার মধ্যে যতগুলো বিচ দেখেছিলাম তার মধ্যে সবথেকে সুন্দর বিচ কিন্তু আমার রেডি বিচই লেগেছিলো। তো যাই হোক, এখানে সুন্দর করে এক্সপিরিয়েন্স করে অনেকটা টাইম স্পেন্ড করে আমরা চলে গেছিলাম বিকেলবেলাতে আরাম্বল বিচ। আরাম্বল বিচে বিকেলটা কাটিয়ে সানসেট দেখে এনজয় করে আমরা চলে এসেছিলাম আবার হোটেলে এবং সেখানে নাইট স্টে করে পরের দিন চেক আউট করে গেছিলাম। এই হচ্ছে আমাদের টোটাল গোয়ার এক্সপিরিয়েন্স। আপনাদের যদি এই পুরো এক্সপিরিয়েন্সটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।